আমাদের যখন বিয়ে হয় তখন আমি সবেমাত্র 18তে পা দিয়েছি। আর আমার স্বামী নাহিদের বয়স 23। নাহিদ আমার বাবার বন্ধুর ছেলে ছিল। আমাদের মাঝে প্রেম ট্রেম ছিল না, সম্পূর্ণটাই আমাদের মা বাবার ইচ্ছাতে হয়েছিল। বিয়ের পর আমাকে শ্বশুরবাড়ির দরজায় দাঁড় করিয়ে আমার শাশুড়ি বরণ করেছিলেন। সে সময় নাদিয়া আমার পাশে দাঁড়িয়ে আমার বিয়ের ওড়নার পুঁতিগুলো খুঁটে খুঁটে দেখছিল। নাদিয়া আমার ননদ। তখন মেয়েটার বয়স ছিল মাত্র 7। আমার স্বামীর শুধু ওই একটা বোনই ছিল। আমাকে ঘরে বসানোর পর ও দৌড়ে আমার কোলে এসে বসে পড়ল আর জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার ভাবি। তখন খুব ক্লান্ত ছিলাম, তাই আমার কোলে বসে ওর এই আহ্লাদ করাটা আমার একটু অসহ্য লাগছিল, কিন্তু করার কিছুই ছিল না, কারণ আমি নতুন বউ। নাদিয়া সর্বক্ষণ আমার সাথেই থাকতে চাইতো, কিন্তু নাহিদ আমার সাথে থাকলে আমার শাশুড়ি নাদিয়াকে দূরে সরিয়ে রাখতেন, কারণ আমার শাশুড়ি বিষয়টা বুঝতেন যে আমরা সদ্য বিবাহিত দম্পতি আর আমাদের একান্তে সময় কাটানোর দরকার। আমরা যেদিন হানিমুনে যাই সেদিনও নাদিয়া অনেক কান্নাকাটি করেছিল আমাদের সাথে যাওয়ার জন্য। নাদিয়া চাইতো প্রতিটা মুহূর্তই আমার সাথে থাকার জন্য, কিন্তু আমার শাশুড়ি যেভাবেই হোক ওকে সামলে নিতেন। শ্বশুর শাশুড়ি অসম্ভব ভালো ছিলেন। ওনাদের নজরে আমি ছিলাম ওনাদের বড় মেয়ে। শ্বশুরবাড়িতে আমার কোনো কষ্টই ছিল না, শুধুমাত্র নাদিয়া ছাড়া। ওর আহ্লাদ সর্বক্ষণ আমার পেছনে ঘোরা, আমার ভাবি করা, এসব কেন যেন আমার অসহ্য লাগতো। অথচ সেখানে অসহ্য লাগার মতো কিছুই নেই, তবুও লাগতো। বিয়ের আগে বান্ধবী আত্মীয় সবার মুখে শুনতাম মাথা ব্যথার অপর নাম ননদ। হতে পারে ওদের কথা শুনে শুনে ননদ সম্পর্কে একটা খারাপ ধারণা হয়ে গেছিল, তাই নাদিয়ার ভালো কথাও খারাপ লাগতো। বিয়ের 4 মাস পর হঠাৎ একদিন খবর আসে আমার শ্বশুরের গাড়িটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। শ্বশুর স্পটেই মারা গেছেন আর শাশুড়ি হসপিটালে আছেন। ছুটে গেলাম হসপিটালে। যাওয়ার পর ওনাকে দেখে বুঝলাম উনিও বাঁচবেন না। আমার আব্বা আম্মাও ছিল সেখানে। আমার শাশুড়ি আমাকে আর নাদিয়াকে কাছে ডেকে নিলেন। আমার হাতে নাদিয়ার ছোট্ট হাতটা রেখে উনি বললেন, আমার নাদিয়াকে তোমার কাছে আমানত হিসাবে রেখে গেলাম। আজকে থেকে তুমি ওর মা। আমার মেয়েটার তুমি আর নাহিদ ছাড়া আর কেউ নেই। যত কিছুই হোক না কেন, তুমি আমার নাদিয়ার হাত ছাড়বে না। আমি যেভাবে ওকে আগলে রাখছি তুমিও ঠিক সেভাবেই রাখবা, ওয়াদা করো। আমি ওয়াদা করব কিনা বুঝতে পারছিলাম না, কেমন যেন একটা দ্বিধায় ছিলাম। তখন আম্মা আমাকে ইশারা দিল ওয়াদা করার জন্য। আমিও কোনো কিছু না বুঝেই ওয়াদা করলাম। এর আধা ঘন্টা পরই উনি মারা যান। উনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমার আর নাদিয়ার হাত এভাবেই ধরে রেখেছিলেন। এক এক করে সবাই এসে লাশ দেখে যাচ্ছে, আর যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে, তোমার শাশুড়ি খুব যত্ন করে এই সংসার আর নাহিদ নাদিয়াকে আগলে রেখেছিল, এখন ওই দায়িত্ব তোমার। বিশেষ করে নাদিয়ার কথাটাই সবাই জোর দিয়ে বলছিল। এমন একটা মানুষ বাদ পড়েনি যে নাদিয়ার কথা বলেনি। এমনকি আমার আব্বা আম্মা আপা সবাই ওর কথাই বলল। সারাদিন আমি কেমন যেন ঘোরের মধ্যে কাটিয়েছি। মানে এসব কিছু এত বড় দায়িত্ব নেওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশেষ করে নাদিয়ার মা হওয়ার জন্য তো একদমই না। সবাই বলতে গেলে আমাকে ধরে বেঁধে ওর মা বানিয়ে দিচ্ছিল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমার জীবনের ধারা সম্পূর্ণটাই বদলে গেল। পরের দিন থেকে নাদিয়া আমার সাথে ফেভিকলের মতো আটকে গেল। ও সর্বক্ষণ আমার ওড়নার কোণার সাথে ওর আঙুল পেঁচিয়ে আমি যেখানেই যেতাম ও সেখানেই যেত। ওর মা বাবা মারা যাওয়ার পর থেকে ও খুব ভয় পেত। ওর এই ভয়ের জন্য শান্তিমতো গোসলও করতে পারতাম না। ওর জন্য দরজা খুলেই গোসল করতে হতো। ওর গোসল খাওয়া ঘুম সব আমাকেই করতে হতো। সেই দিনের পর থেকে ও আমাদের দুজনের মাঝে ঘুমোতো। ভেবেছিলাম 10-12 দিন পর ও নর্মাল হয়ে যাবে, কিন্তু সেটা ছিল ভুল ধারণা। কিছুই বদলায়নি। খুব ভোরে সব রান্না শেষ করে নাদিয়াকে রেডি করে খাইয়ে স্কুলে নিয়ে যেতাম। ওর ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত স্কুলেই বসে থাকতে হতো। এরপর ওকে বাসায় এনে ওর গোসল খাওয়া শেষে ঘুম পাড়ানো, ওর জন্য প্রতিদিন বিকালে নতুন নাস্তা বানানো, তারপর ওকে পড়ানো সবই করতাম। রাতে আবার ওর যন্ত্রণায় ঘুমাতেও পারতাম না।
ওনারা মারা যাওয়ার পর থেকে নাদিয়া প্রতি রাতে 2-3 বার করে চিৎকার করে উঠত। এত প্রেসারে আমি কখনো পড়িনি। একে তো নাদিয়া, অন্যদিকে বাবার ব্যবসা সামলানোর ঝামেলায় নাহিদ একেবারেই আমাকে সময় দিত না। সেই সকালে বের হতো, অনেক রাতে ফেরত আসতো। আমার সাথে ঠিক করে কথাও বলতো না। সব মিলিয়ে নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছিল। এরকম 1 মাস যাওয়ায় নাহিদকে বলেই ফেললাম, নাহিদ, আমি এভাবে আর পারছি না। এত প্রেসারে আমি কখনো পড়িনি। কতদিন হয় তোমার সাথে ঠিকমতো কথাও বলতে পারি না। সব কিছুই খুব অসহ্য লাগছে। সেদিন নাহিদকে নাদিয়ার কথা কিছুই বললাম না, শুধু আমাদের বিষয় নিয়ে কথা বললাম। আমার কথা শুনে নাহিদ বলল, সরি তানহা, আমি এতদিন তোমাকে একটুও খেয়াল করিনি, তোমাকে সময় দেইনি। তুমি তো বুঝতেই পারছো আমার অবস্থাটা। হঠাৎ করেই এমন সিচুয়েশনে পড়ে যাব কখনো কল্পনাও করিনি। যাই হোক, এখন থেকে যথাসম্ভব চেষ্টা করব তোমাকে সময় দেওয়ার। সেদিনের পর থেকে নাহিদ প্রতি সপ্তাহে অন্তত 1 দিন হলেও আমাকে নিয়ে বেড়াতে যেত। প্রতিদিন রাতে বাসায় ফিরে আমাকে নিয়ে ছাদে যেত, গল্প করত। কিন্তু আমার যন্ত্রণার মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেল। কারণটা হলো আমাদের সাথে নাদিয়াও যেত। হাজার চেষ্টা করেও ওকে ঘরে রেখে যেতে পারতাম না। তার উপর ওকে ঘরে রেখে যাওয়াটা নাহিদও অপছন্দ করত। এক কথায় বলতে গেলে আমাদের জীবন থেকে প্রাইভেসি, রোমান্স সব উধাও হয়ে গিয়েছিল নাদিয়ার জন্য। তবে অবশ্য এতে নাহিদের কোনো আপত্তি ছিল না। মাঝে মাঝে মনে হতো, শাশুড়ি তো মারা যাননি, আমাকে উনি যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিয়ে গেছেন, আর উপর থেকে বসে বসে বলছেন, নাও যুদ্ধ করো। দিন দিন আমার রাগের মাত্রা বাড়তেই থাকলো। একদিন আম্মাকে ফোন দিয়ে সব কথা জানাই। আম্মা উল্টা আমাকেই শোনালেন। উনি বললেন, দেখ, ওর মা তোর কাছে ওকে আমানত রেখে গেছে। বড় ভাইয়ের বউ আর মা একই। ওকে নিজের মেয়ে হিসেবে দেখতে শেখ, আর মাথা থেকে এসব বাজে কথা ঝেড়ে ফেল। আম্মার সাথে সেদিন আমার অনেক কথা কাটাকাটি হয়েছে নাদিয়াকে নিয়ে। এরপর ফোন দিলাম বান্ধবীকে আমার দুঃখগাথা শোনানোর জন্য। ও সব শুনে আমাকে বুদ্ধি দিল নাদিয়াকে দূরে কোনো আত্মীয়র বাসায় দিয়ে দিতে। আমি ওর বুদ্ধি শুনে মনে মনে একটু শান্তি পেলাম। সেদিন অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন নাহিদ বাসায় আসবে আর কখন এই কথা ওকে বলবো। অবশেষে নাহিদ বাসায় আসলো। ও ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসেছে। নাদিয়া ওর সাথেই বসেছিল। আমি খাবার বেড়ে দিতে দিতে ওকে বললাম, নাহিদ, আমরা নাদিয়াকে বড় খালার বাসায় পাঠিয়ে দিলে কেমন হয়? ও না হয় ওখানে থেকেই পড়াশোনা করবে। নাহিদ আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল কিছুক্ষণ। ওর তাকানো দেখে মনে হচ্ছে আমি ওর বোনকে খুন করব বলেছি। এর মাঝে নাদিয়া টেবিল থেকে উঠে এসে আমার হাত ধরে কেঁদে কেঁদে বলছিল, প্লিজ তুমি আমাকে পাঠিয়ে দিও না, আমি তোমার সাথেই থাকবো। আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারবো না। এতক্ষণ তাকিয়ে থাকার পর এবার নাহিদ মুখ খুলল, এটা কী ধরনের একটা আবদার করলে তুমি? আমার বোনকে আমি আর একজনের বাড়িতে কেন দিব? আমি কি মারা গিয়েছি? ও কখনোই আমার সাথে রাগ দেখিয়ে কথা বলেনি। সেদিন রাতে ও অনেক রাগ দেখিয়ে কথা বলতে লাগলো। ওকে আমি ঠান্ডা মাথায় অন্যভাবে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওর রাগ মনে হয় বেড়েই চলছিল। একটা পর্যায়ে ওর চেঁচামেচি দেখে আমারও খুব রাগ হয়। আমিও খুব জোরে চিৎকার করে বলে উঠি, তোমার বোন পুরাই একটা মাথা ব্যথা। আমি এই বাড়িতে আসছি পর থেকে ও আমাকে যন্ত্রণা দিয়েই যাচ্ছে। কথায় কথায় ওর আহ্লাদ, এক একদিন এক এক খাবার খাবে, সর্বক্ষণ আমার আঁচল ধরে ঘুরতেই থাকে। আমার প্রাইভেসি নষ্ট করে ওর সব কিছুই বিরক্তিকর। রাতে ওর জন্য ঘুমাতে পর্যন্ত পারি না। আমি এত ঝামেলা পোহাতে পারবো না। ব্যাস, তুমি ওকে না পাঠালে আমি ওকে মেরে ফেলবো কথাটা বলতেই আমার দেরি হয়েছে, কিন্তু নাহিদের আমাকে থাপ্পড় মারতে দেরি হয়নি। নাদিয়া চুপচাপ দাঁড়িয়ে কাঁদছিল আর আমাদের ঝগড়া দেখছিল। থাপ্পড় মারার পর ও আমাকে বলল, আমার মা তোমাকে বিশ্বাস করে নাদিয়াকে তোমার হাতে তুলে দিয়েছে। আমি ওর বড় ভাই, তবু আমাকে দায়িত্ব দেয়নি। আম্মু নিজে তোমাকে নাদিয়ার মায়ের স্থান দিয়ে গেছে, আর সেই তুমি কি না নাদিয়াকে যন্ত্রণা মনে করেছো? আসলে আমার বোন যন্ত্রণা না, আর যন্ত্রণা পাওয়ার মতো কোনো কাজও ও করেনি। আসলে সমস্যা তোমার চিন্তাধারায়। তুমি সম্পূর্ণই অসুস্থ মস্তিষ্কের। এখানে সমস্যা তোমার হচ্ছে, আমার বোনের না। তাই আমি মনে করি তোমারই চলে যাওয়া উচিত। আমি বাসায় ফিরে যেন দেখি তুমি চলে গেছো। এই কথা বলেই নাহিদ নাদিয়াকে কোলে নিয়ে বাইরে চলে গেল। 5 মিনিটের মধ্যেই নাহিদ যা করলো আর বলল, তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না।
আমি বিশ্বাস করতে পারছিলাম না যে যা ঘটেছে তা কি সত্যিই ঘটেছে নাকি আমি স্বপ্ন দেখছি। ও শুধু ওর বোনের দিকটাই দেখলো, আমার সমস্যাগুলো বুঝতেই চাইলো না। মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আমি কি ওর কিছুই না? নাদিয়াই কি ওর সব? না, এত অপমানের পর এখানে আর থাকা সম্ভব না। আমি কোনো ফেলনা বস্তু না যে সব সহ্য করব। ব্যাগ প্যাক করে চলে এলাম বাবার বাড়ি। এত রাতে আমাকে দেখে আম্মা, আব্বা, ভাই সবাই অবাক চোখে তাকিয়ে আছে। ভাইয়া বলল, কী রে, তুই এত রাতে একা কেন? নাহিদের সাথে কিছু হয়েছে? আমি জোরে জোরে কাঁদছিলাম আর সব কথা বলছিলাম। সব বলার পর দেখি এরা তিনজন এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কত বড় অপরাধ করে আসছি। আব্বা আম্মা দুজনই আমাকে কিছু বলতে যাচ্ছে। এমন সময় ভাইয়া ওদের থামিয়ে বলল, অনেক রাত হয়েছে, ও এখন ঘুমাক, আমরা কাল সকালে ওর সাথে কথা বলবো। সে রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। রাতে পানি খাওয়ার জন্য উঠে দেখি ওরা তিনজনও ঘুমায়নি। পরের দিন ভোরেই দেখি বড় আপা দুলা ভাই বাসায় এসেছে। বড় আপা আমাকে দেখা মাত্রই আমাকে জিজ্ঞেস করলো, কী রে, কী শুনছি এসব? তোর কি মাথা ঠিক আছে? একটা এতিম বাচ্চার সাথে তুই এমন করিস কিভাবে? দেখ আপা, যা বুঝিস না তা নিয়ে কথাও বলিস না। আমার সমস্যা আমি বুঝি, তোরা কেউ বুঝিস না। ওই মেয়ের জন্য আজকে আমার এই অবস্থা। ওর জন্য নাহিদ আমাকে চড় মেরেছে, ঘর থেকে বের করে দিয়েছে। ও কোনো বাচ্চা না, ও একটা কালো ছায়া। ও যতদিন থাকবে আমি কখনোই সুখী হব না। এসব কি কথা বলছিস তুই? তোর চিন্তাধারা এত খারাপ হলো কবে থেকে? আমরা তো তোকে এমন শিক্ষা দেইনি। এমন বাচ্চা দেখলে কার না মায়া হয়? তুই ওকে কখনো খেয়াল করে দেখেছিস ও কত সুন্দর, কত মায়া ওর চেহারায়? ওর কথা শুনলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। ওর মতো বাচ্চা ঘরে থাকলে তো ঘরের পরিবেশ আপনা আপনিই ভালো হয়ে যায়। আর এমন বাচ্চাকে তুই কিনা কালো ছায়া বলছিস? ছি, তোর একটা বাচ্চাকে কালো ছায়া বলতে একটুও লজ্জা লাগে না? আপার সাথে আব্বা দুলা ভাইও বলেই যাচ্ছিলেন। আপার পরে আম্মা শুরু করলো, আসলে কি জানিস, নাহিদ যা করেছে উচিত করেছে। তোকে একটা না আরও 5-6টা লাগানো উচিত ছিল। অন্য আরেকজনকে বিশ্বাস করে নিজের সন্তানের দায়িত্ব দেওয়ার মানে বুঝিস? যদি বুঝতে পারতি তাহলে এসব কাজ করতে পারতি না। আম্মাকে থামিয়ে ভাইয়া বলল, আম্মা তুমি কাকে কি বলছো? তুমি ওর কথা শুনে বুঝতে পারছো না ও যে আর মানুষের পর্যায়ে নেই? ও অমানুষ হয়ে গেছে। মানুষকে বোঝানো সম্ভব, অমানুষকে না। শুধু শুধু ওর কানের কাছে এসব বলে লাভ নেই, সময় নষ্ট হবে। ওর এই কথা শুনে সবাই চলে গেল। আমার এত কষ্ট হচ্ছিল ভাইয়ের কথা শুনে। যে ভাই আমাকে এত আদর করে সে আমাকে বলে আমি নাকি অমানুষ। তখন সত্যিই মনে হচ্ছিল আমি ফেলনা বস্তু। আমার ঘরের মানুষের কাছেও আমার দাম নেই। সেদিন আম্মাকে আমি গোটা দিনটায় কাঁদতে আর একা একা কথা বলতে দেখেছি। কারণটা ছিল আমি অমানুষ হয়ে গেছি। আর নাদিয়াকে নাকি আমি যন্ত্রণা দিচ্ছি। সন্ধ্যার দিকে নাহিদ আমাদের বাসায় আসলো আমাকে নিতে। আমি ভেবেছিলাম ও আমাকে ছাড়া থাকতে পারছে না, তাই নিতে এসছে। সে আমার ভুল ভাঙিয়ে বলে উঠল, নাদিয়া কাল সারা রাত ঘুমায়নি। তোমাকে ছাড়া নাকি ওর ঘুম আসে না। আজকে সারা দিন পানি ছাড়া কিছুই খায়নি। তোমাকে ছাড়া ও কিছুই খেতে চাইছে না। সারা দিন কান্নাকাটি করছে। প্লিজ তানহা, বাসায় চলো। তুমি না গেলে বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। ওর কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে গেল। চিৎকার করে বলতে লাগলাম, বাহ, ভালোই তো, তোমার বোনের প্রয়োজন তাই আমাকে নিতে এসেছো। আমাকে তোমার প্রয়োজন নাই। তুমি কি আমাকে তোমার বোনের কেয়ারটেকার পাইছো নাকি? যাব না আমি। ওর জন্য আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। ও কি খেলো না মারা গেল ওসব নিয়ে আমার কোনো চিন্তা নাই। বোনের জন্য এত দরদ লাগলে আর একটা বিয়ে করে ওই বউকে তোমার বোনের কেয়ারটেকার বানাও। আমার সাথে এসব ফাজলামি চলবে না। এসব বলেই আমি আবার রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। আমি যখন ওকে এসব বলছিলাম তখন ওর চোখে পানি ছলছল করছিল। এর 8 থেকে 10 মিনিট পর ও বের হয়ে গেল। রুমে বসে ভাবছিলাম এই 8-10 মিনিটে আমার ঘরের লোকজন আর নাহিদ মিলে আমার নামে কি বলতে পারে। সেদিন আমি আর রুম থেকে বের হইনি। পরের দিন সকালে দরজা খুলে দেখি নাদিয়া আমার রুমের দরজার সামনে ফ্লোরে বসে আছে। এত সকালে ওকে হঠাৎ দেখে মনে হচ্ছিল আমি ভূত দেখছি। দরজা খোলার সাথে সাথে ও উঠে আমাকে জড়িয়ে ধরলো। আম্মা বলল, সকাল 6টায় নাহিদের সাথে আসছে। বিগত 1.5 ঘন্টা যাবৎ ফ্লোরেই বসে আছে। বললাম রুমে গিয়ে বসো। ও বলল তোর জন্য এখানে আসছে, তোর রুমেই বসবে, অন্য কোথাও যাবে না। ও আমাকে টেনে খাটে নিয়ে বসালো।
আমার সামনে দাঁড়িয়ে ও যা বলল তাতে মনে হলো আমার এখনও চোখে পানি আসে। ও কেঁদে কেঁদে বলছিল, ভাবি আমি তোমাকে খুব বিরক্ত করি তাই না? তুমি আমার উপরে রাগ করেছো। আমি আর কখনো তোমার গায়ের ওড়না আঙুলে পেঁচিয়ে হাঁটবো না। আমি বুঝতে পারিনি তোমার এভাবে হাঁটতে অসুবিধা হয়। আমি তো আগে আম্মুর আঁচল ধরে হাঁটতাম। আম্মু তো বলেই গিয়েছিল তুমিই নাকি আমার মা এখন থেকে। তাই তোমাকে আম্মু মনে করে তোমার ওড়না ধরে ঘুরতাম। আমি আর এমন করব না। তুমি তোমার অন্য একটা ব্যবহার করা ওড়না দিও, আমি ওইটা গায়ে পেঁচিয়ে হাঁটবো। আমার জন্য তোমাকে আর সকালে উঠতে হবে না। আমি ভাইয়াকেও বলছি ও আমাকে সকালের নাস্তা কিনে দিবে। তোমাকে আর স্কুলে বসে থাকতে হবে না। আমি তো আর এখন 6 বছরের বাবু না, আমার এখন 7 বছর হয়ে গেছে। 7 বছরের মেয়েদের ভয় লাগে না। আর যদি লাগে তাহলে তোমার ওড়নাটা নিয়ে বসে থাকবো। আমাকে ভাত খাইয়ে দিতে হবে না, তুমি শুধু ভাতটা মেখে দিও তাহলেই হবে। আমি নিজেই খেয়ে নিব। আমি তোমার মাঝেও ঘুমাবো না, অন্য রুমে ঘুমাবো। যদি বেশি ভয় পাই তুমি তোমার দরজাটা খোলা রেখো। আমি আস্তে করে তোমার ফ্লোরে এসে বালিশের নিচে মাথা দিয়ে ঘুমাবো, যাতে তোমার ঘুমের কোনো সমস্যা না হয়। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। আম্মু তোমাকে দিয়ে নিজের ঘর থেকে চলে গেছে। তুমিও আমাদের ঘর ছেড়ে দিও না প্লিজ। তুমি না থাকলে ভাইয়া আর আমি খুব কষ্ট পাই, একটুও ভালো লাগে না। তুমি জানো ভাইয়া দুদিন থেকে খুব কেঁদেছে, আমিও কেঁদেছি। আর কাঁদতে পারছি না, চোখ খুব ব্যথা করছে। বাসায় চলো, আমরা তোমাকে নিতে আসছি। আমার সাথে আর রাগ করো না, চলো আমরা ভাব করে ফেলি। আমি এতক্ষণ অবাক হয়ে ওর কথা শুনছিলাম। 7 বছরের একটা বাচ্চা মেয়ে এত গুছিয়ে কিভাবে বলতে পারে? ও আমাকে শুধু বাসায় নেয়ার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছে। আর আমি এই মেয়েটাকে কত কিছুই না বলেছি। আমার দু চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আমি কি অনুশোচনায় কাঁদছিলাম নাকি কষ্টে কাঁদছিলাম আমি জানি না। ঘরের সবাই কাঁদছিল, আমার ভাইয়াও। যার চোখে হাজার কষ্টেও আমি পানি দেখিনি সেই ভাই কাঁদছে। নাহিদ এসে আমার হাতটা ধরে শুধু প্লিজ তানহা বলেই হাউমাউ করে কেঁদে উঠল। আম্মা আমার মাথায় এসে হাত বুলালেন। ওনার তাকানো দেখে বুঝলাম যে শুধুমাত্র আম্মাই বুঝতে পেরেছেন যে আমি আসলেই কেন কাঁদছি। নাদিয়া ওর হাতের বুড়ো আঙুলটা আমার দিকে বাড়িয়ে বলল, আসো না ভাবি, আমরা ভাব করি। আমিও নাদিয়ার দিকে হাত বাড়িয়ে দিলাম। নাহিদের দৃশ্য দেখে আমাদের দুজনকে খুশিতে জড়িয়ে ধরলো। আমরা নাস্তা করে আমাদের বাসার দিকে রওনা হলাম। গাড়িতে ওঠার পর নাদিয়াকে দেখলাম ও ড্রাইভারের পাশে বসেছে। আমি ওকে ওখান থেকে বের করে আমার কোলে এনে বসালাম। ও যে সেদিন কী পরিমাণ খুশি ছিল সেটা বলে বোঝানো সম্ভব না। রাস্তার জ্যামে আটকে ছিলাম। একজন ফকির আসলো ভিক্ষা চাইতে। ও নাহিদের কাছ থেকে টাকা নিয়ে ফকিরের হাত দিয়ে দিয়ে বলল, আঙ্কেল আপনি জানেন আজকে আমার আম্মু বাসায় ফিরে যাচ্ছে। এই কথা বলে আমার মুখের দিকে তাকিয়ে আবার বলল, ও সরি আম্মু না, ভাবি ফিরে যাচ্ছে। আমি খুব বুঝতে পারছিলাম ও আমার শাশুড়ি আর আমাকে আলাদা নজরে দেখে না। আচ্ছা ও আমাকে মা হিসেবে দেখে কেন? আমি তো ওর জন্য কোনো কিছুই করিনি। এগুলো ভাবতে ভাবতেই আমার চোখ গাড়ির লুকিং গ্লাসের দিকে পড়ল। সেখানে ওর মুখটা দেখা যাচ্ছিল। আসলেই তো ও অনেক সুন্দর, খুব মায়া ওর চোখগুলোতে। আচ্ছা আমি এতদিন কেন খেয়াল করিনি? ওকে দেখতে দেখতে নিজের অজান্তেই ওর মাথায় চুমু দিলাম। নাহিদ আর নাদিয়া দুজনই আমার দিকে তাকিয়েছিল। নাহিদের চোখে অন্যরকম এক স্বস্তি দেখতে পাচ্ছিলাম। নাহিদ আমার কাছে এসে সে আমার কপালে চুমু খেলো। মনে অসম্ভব ভালো লাগা কাজ করছিল। বাসায় আসার পর নাদিয়া তার দেওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে চাইল, কিন্তু আমি তা হতে দেইনি। আস্তে আস্তে বলতে গেলে আমি ওর প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম। ওর হাসি, তাকানো, আহ্লাদ, ওর প্রতিটা কাজের প্রতি আমার নেশা হয়ে গেছিল। শুধু আমি না, আমার যে বান্ধবী ওকে দূরে পাঠিয়ে দেবার কথা বলেছিল সেও নাদিয়ার সব কিছুর প্রেমে পড়ে গিয়েছিল। ও আমাকে ফোন করলেই প্রথমে নাদিয়ার কথা জিজ্ঞেস করতো। আমার মা, বাবা, আত্মীয় স্বজন সবাই ওর জন্য পাগল ছিল। ওকে না খাইয়ে দিলে, ও আমার ওড়না ধরে না হাঁটলে, ওকে না ঘুম পাড়িয়ে দিলে আমার শান্তি লাগতো না। ও আমাকে নিজের অজান্তেই প্রায়ই মা বলে ডেকে ফেলতো। নাহিদ কখনোই নাদিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিত না, সব আমার উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিল। ও এতদিনে আশ্বস্ত হয়েছিল যে আমি কখনোই নাদিয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেব না। দেখতে দেখতে নাদিয়া বড় হচ্ছিল। ও ক্লাস 8-এ ওঠার কিছুদিন পর আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। এত বড় খুশির সংবাদ পাওয়া সত্ত্বেও আমি খুশি হতে পারছিলাম না।
এই ভেবে যে নাদিয়া বিষয়টা কিভাবে নেবে, ও আবার এটা মনে করবে না তো আমার নিজের সন্তান আসলে ওর আদর কমে যাবে, আমি ওকে দূরে সরিয়ে দেব। এই চিন্তায় আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। আমি কাউকে এই কথাটা জানাইনি। দিন শেষে নাদিয়া আমাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার সারাদিন ধরে দেখছি এত চুপচাপ, কোনো সমস্যা ভাবি? আমি চিন্তা করে দেখলাম ওকে বুঝিয়ে বললে ও ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারে। ওকে বললাম, আসলে নাদিয়া তোকে নিয়ে একটা চিন্তায় আছি। আজকে সকালে ডাক্তার ফোন দিয়ে বলেছে আমি নাকি প্রেগনেন্ট। তুই হয়তো এখন মনে করবি আমি তোকে দূরে সরিয়ে দেব, কিন্তু বিশ্বাস কর নাদিয়া, এই বাচ্চার জন্য তোকে আমি দূরে সরিয়ে দেব না। তোর যত্নের কোনো অভাব রাখবো না। তুই এখন আমার নজরে যেমন আছিস ঠিক তেমনি থাকবি। তোদের দুজনকে আমি সমান নজরে দেখব। প্লিজ তুই কোনো বাজে ধারণা করে মন খারাপ করিস না। ও কিছুক্ষণ খুব শান্তভাবে আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি কি জানো আজকে আমি আমার জীবনের সবচেয়ে খুশির খবরটা পেয়েছি? কিন্তু তোমার পরের কথাগুলো শুনে আমার খুশি প্রকাশের আগ্রহই পাচ্ছি না। তুমি আমাকে যতটা স্বার্থপর মনে করো ততটা স্বার্থপর আমি না। আর তুমি কিভাবে চিন্তা করলে একটা বাচ্চাকে আমি আমার কম্পিটিটর মনে করব? তুমি আমাকে আদর করবে না সে চিন্তা আমি করি না, কারণ তোমার কাছ থেকে আদর আদায় করার কৌশল আমি ছোট থেকেই জানি। ওর কথাগুলো শুনে স্বস্তি ফিরে পেলাম। ওই খবরটা ঘন্টা খানেকের মধ্যেই আমার বাবার বাসায় নাহিদকে, আত্মীয় বন্ধু সবার কাছে ফোনে বলে দিল। ওর চোখে মুখে যে কী পরিমাণ খুশি যে দেখতে পাচ্ছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না। যেদিন ওর সাথে আমার ভাব হয়েছিল তার চেয়ে বেশি খুশি ও সেদিন হয়েছিল। নাহিদ রাতে বাসায় আসার পর দুই ভাই বোন মিলে গলায় জড়াজড়ি করে খুশিতে কান্না শুরু করলো। নাহিদও অসম্ভব খুশি ছিল সেদিন। দুই ভাই বোন মিলে আমাকে নিয়ে সেই দিন রাত 1টা পর্যন্ত প্ল্যানিং করেছে। আমি কি করলে পরিপূর্ণ সুস্থ থাকবো, টেনশন ফ্রি থাকবো, আমার উপরে কোনো প্রেশার পড়বে না, কিভাবে খুশি থাকবো, কোন ডাক্তার আমার জন্য বেস্ট হবে, এই সব। পরের দিন থেকে নাদিয়া হয়ে গেল আমার মা আর আমি ওর মেয়ে। যে নাদিয়ার সব কিছু আমি দেখাশোনা করতাম, সেই নাদিয়া আজ আমার সব কিছু দেখাশোনা করে। মনে হচ্ছিল আমার শাশুড়ি ওর হাতে আমাকে তুলে দিয়ে গেছেন। ও আমাকে একটা কাজও করতে দিত না, একটা কাপড় পর্যন্ত আমাকে ভাঁজ করতে দিত না। বাসায় আগে একটা বুয়া ছিল, তবুও আমার সুবিধার জন্য নাহিদকে বলে নাদিয়া আর একটা কাজের বুয়া রাখলো। 2 সপ্তাহ পরে একদিন গেট খুলে দেখি আম্মা বড় একটা কাপড়ের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে নাদিয়া দাঁড়িয়ে আছে। আম্মা ঘরে ঢুকছে আর বলছে, এই মেয়ে আমাকে জোর করে নিয়ে আসছে, মানে কি? নাদিয়া ঘরে ঢুকেই বলে, আন্টি ব্যাগ প্যাক করেন, আমি আপনাকে নিতে আসছি। বেশি করে কাপড় নেবেন, ভাবির ডেলিভারি পর্যন্ত ওখানেই থাকতে হবে আপনাকে। আমি ওকে বললাম, মেয়ের শ্বশুরবাড়িতে আমি এতদিন থাকলে মানুষ কি বলবে? তার চেয়ে ভালো হবে ওকে আমরা এখানে দিয়ে দাও, ডেলিভারি পর্যন্ত এখানেই থাকবে। এই মেয়ে বলে কি না আমি আমার ভাবিকে এখানে আসতে দিব না, আর আপনাকেও না নিয়ে আমি বাসায় ফেরত যাব না। কেমন মা আপনি? আপনার মেয়ের এখন আপনাকে দরকার, আর আপনি যেতে যাচ্ছেন না? তোর ননদ বলতে গেলে আমাকে বাসা থেকে তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে আসবো না তো কি করব? আপনি আপোষ আসতে চান নাই, তাই জোর করে নিয়ে আসছি। নাদিয়া আমার এত যত্ন করে সেটা আম্মাও খেয়াল করলো। রাতে আম্মা ওকে বলল, তুমি তো মায়ের দায়িত্ব পালন করছো, তুমি থাকতে আবার আমাকে নিয়ে আসলে কেন? তোমার কাছে আমি আমার মেয়েকে চোখ বন্ধ রেখে বিশ্বাস করে দিয়ে যেতে পারি। কি অদ্ভুত তাই না? একদিন ওর মা আমার হাতে ওকে তুলে দিয়েছিল, আর আজ আমার মা ওর হাতে আমাকে বিশ্বাস করে তুলে দিচ্ছেন। খুব ভালোই যাচ্ছিল দিনগুলি। নিজেকে তখন আমার রানীর মতো মনে হতো। ঘরের সবাই অপেক্ষায় ছিল কবে বাচ্চাটা দুনিয়াতে আসবে। আমার যখন 7.5 মাস চলছিল তখন একদিন চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে যাব। আমি বাসার সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, নাদিয়াও আমার পিছনে আসছিল। এমন সময় নাহিদ ঘর থেকে বাহিরে হয়েছে, নিচে গিয়ে গাড়ি বের করবে। নাহিদ কখনো সিঁড়ি আস্তে ধীরে নামতো না, দৌড় দিয়ে নামতো। ওকে ঘর থেকে বের হতে দেখেই নাদিয়া ওকে বলল, ভাইয়া একটু আস্তে নেমো। নাহিদ নাদিয়ার কথা পাত্তাই দিল না, ওর মতো দৌড় দিয়েই নামছিল। নাদিয়া যা সন্দেহ করেছিল তাই হলো। নাহিদের গায়ের সাথে আমার জোরে ধাক্কা লেগে গেল। আমি নিচে পড়ে যাচ্ছি, কিন্তু হঠাৎই অনুভব করলাম আমি নিচে পড়ে যাইনি। নাদিয়া আমাকে ধরে রেখেছে। আমার বাচ্চাটার কিছু হয়নি। নাদিয়া খুব রেগে গিয়েছিল। নাদিয়া বলল, আমি জানতাম এমন কিছু একটা হবে, তুমি তোমার মতোই নামবে, তাই প্রস্তুতি নিয়েই রেখেছিলাম। আসলে ভাইয়া তোমার না কোনো চিন্তাই নেই,
বাচ্চাটা যদি মারা যেত তাহলে তুমি কি করতে? মানুষ এতটা কেয়ারলেস কিভাবে হয়? তোমাকে বলা সত্ত্বেও তুমি সাবধান হওনি। ঠিকই তো, আজকে যদি মেয়েটা না থাকতো তাহলে তো আমি নিচেই পড়ে যেতাম। আমার বাচ্চাটার কি হতো? ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল, সাথে নাহিদের উপরও রাগও হচ্ছিল প্রচুর। সেদিন আমি আর হসপিটালে যাইনি, নাহিদের সাথে কোনো কথাই বলিনি। সারাটা দিন নাদিয়ার হাত ধরে বসেছিলাম। সেদিন মনে হচ্ছিল ও আল্লাহ প্রেরিত কোনো ফেরেশতা। ওকে আল্লাহ পাঠিয়েছেন আমার আর আমার বাচ্চাটাকে এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য। সারাটা দিন ঘোরের মাঝে ছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না আমি ঠিকঠাক আছি। ধীরে ধীরে আমার ডেলিভারির ডেট এসে পড়লো। আমি যেদিন থেকে হসপিটালে অ্যাডমিট হলাম সেদিন থেকে নাদিয়াও আমার সাথে হসপিটালেই থাকলো। ওকে কোনোভাবেই বাসায় পাঠাতে পারিনি। আমাকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছিল তখন আমাকে ওটিতে ঢোকানোর আগ পর্যন্ত নাদিয়া আমার হাত ধরে রেখেছিল আর বারবার বলছিল, ভাবি একদম ভয় পাবা না, সব কিছু ভালো হবে ইনশাল্লাহ। আমি আম্মাকে বলেই রেখেছিলাম আমার বাচ্চাকে যেন নাদিয়ার হাতেই প্রথম দেয়া হয়। শুনেছিলাম বাচ্চা প্রথম যার কোলে যায় তার সাথে নাকি বাচ্চার আত্মার সম্পর্ক তৈরি হয়। আমি চাইছিলাম আমার দুই সন্তানের মাঝে যেন আত্মার সম্পর্ক তৈরি হয়। আমাদের ঘরে ছেলে সন্তান এলো। আমার ইচ্ছা অনুযায়ী আমার ছেলেকে নাদিয়ার কোলে দেয়া হলো। আমাকে ওটি থেকে বের করার পর আম্মা আমাকে বলল, জানিস তুই যতক্ষণ ওটিতে ছিলি ততক্ষণ ওটির দরজার বাইরে দাঁড়িয়েছিল, একটুও এদিক সেদিক যায়নি, এমনকি বসেও নি। তোর বাচ্চাকে দেখার পর আমরা সবাই বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তোর কথা আমরা ভুলেই গিয়েছিলাম, কিন্তু ও বাচ্চাকে কোলে পাওয়ার পরেও তোর কথা বলেনি। আমাদের মধ্যে একমাত্র ওই তোর কথা জিজ্ঞেস করেছিল, তুই কেমন আছিস, তুই ভালো আছিস শুনেও শান্ত হয়নি। তোকে নিজ চোখে দেখার পরেই ও শান্ত হয়েছে। আমাকে বেডে দেওয়ার পর ও এসে আমাকে এক হাতে ধরে রেখেছে আর বাবুকে আর এক হাতে কোলে নিয়ে রেখেছে। ওকে দেখে মনে হচ্ছে ও আর ছোট নাদিয়া নেই, ও অনেক বড় হয়ে গেছে। এখন ও একাই আমাকে আর বাবুকে সামলাতে পারবে। বাবুর নাম আমরা ওর পছন্দ মতোই রাখলাম নিহাল। নাদিয়া নিহালকে সর্বক্ষণ আগলে রাখতো। নাহিদকে ওর রুমে পাঠিয়ে নিজে আমার আর বাবুর সাথে থাকতো। বাবু যতবার রাতে ঘুম থেকে উঠতো ততবারই ও উঠে বসে থাকতো। ওকে কত বলতাম, তুই এভাবে রাত জাগিস না, তোর সমস্যা হবে, তুই তোর রুমে ঘুমা, নাহিদ আর আমি সামলে নেব। কিন্তু ও রাজি হতো না, বলতো, ভাবি আমি নিহালকে আমার চোখের সামনে বড় হতে দেখতে চাই। ওর জীবনের একটা মুহূর্ত আমার অদেখা থাকুক তা আমি চাই না। আমি ওর এই ধরনের মুরব্বি টাইপ কথাগুলো শুধু চুপচাপ শুনতাম আর মনে মনে হাসতাম, কখনো কিছুই বলতাম না। মেয়েটা খুবই ছোট থেকে বেশ গোছানো চিন্তাধারার ছিল। অন্যের যে কোনো সমস্যা না শুনেই বুঝে ফেলতো, কখনোই অন্যায় আবদার করতো না। ওর বয়সটা খুব কম হলে ওর চিন্তা ভাবনা ছিল একদম বড়দের মতোই। ও যখন ক্লাস 9-এ উঠলো তখন ওর স্কুল থেকে একদিন ফোন আসলো। ফোনটা ওর হেডমিস্ট্রেসে ছিল। উনি বললেন, স্কুলে তো ফর্ম ফিল আপ হচ্ছে, নাদিয়া তো ওর ফর্মে ওর মা বাবার নামের জায়গায় আপনার এবং আপনার স্বামীর নাম দিয়েছে। আমি খুব অবাক হয়েছিলাম। ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। নাদিয়া বাসায় আসার পর ওকে জিজ্ঞেস করলাম, কিরে তুই নাকি ফর্মে আমাদের নাম দিয়ে আসছিস? হ্যাঁ দিয়ে আসছি, তোমরাই তো আমার মা বাবা, তোমরা আমাকে নিজের মেয়ের মতো বড় করেছো আর তোমাদের আমি মা বাবাই মনে করি, তাই তোমাদের নাম দিয়ে আসছি। ঠিকই তো, ও আমাদের মেয়ে, আমাদের নাম দিবে না তো কার নাম দেবে? এদিকে নাদিয়া বড় হচ্ছে, অন্যদিকে নিহালের সাথে নাদিয়ার ঠিক সে সম্পর্কই তৈরি হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম। আমার ছেলে আমার চেয়ে নাদিয়ার ভক্তই বেশি ছিল। ওর কারণে নিহালকে পালতে আমার কোনো কষ্টই হচ্ছিল না। নাদিয়ার আচার ব্যবহার কাজ কথা সব দিক দিয়েই আমার শাশুড়ির প্রতিচ্ছবি ছিল। নাদিয়ার এসএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন প্রকাশ পেল সেদিন যে আমরা কি খুশি হয়েছিলাম তা কাউকে বলেই বোঝাতে পারবো না। ওর রেজাল্ট প্রকাশের দিন আমরা বাসার সবাইকে দাওয়াত দিয়ে এসেছিলাম। সেদিন রাতে আম্মা আর আমি ছাদে বসে গল্প করছিলাম। উপর থেকে দেখলাম একটা বিয়ের গাড়ি দেখা যাচ্ছে। গাড়িটা দেখেই আমরা নাদিয়ার কথা মনে পড়ে গেল। আম্মাকে বললাম, আম্মা নাদিয়াটা কেমন দ্রুত বড় হয়ে যাচ্ছে দেখেছো? দেখেছি, এই তো আর কিছুদিন, এরপরেই দেখবি মেয়েটাও এরকম গাড়িতে করে একদিন শ্বশুরবাড়িতে চলে যাবে। আচ্ছা আম্মা, মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে যায় তখন মায়ের কেমন লাগে? এত বছর একটা মেয়েকে বুকে আগলে রেখে বড় করার পর অন্যের হাতে তুলে দেওয়াটা কলিজা কেটে অন্যকে দিয়ে দেওয়ার সমান। ওই কষ্টটা কাউকে বোঝানো সম্ভব না।
এটা আমরা যে মায়েরা মেয়েকে বিয়ে দিছি শুধু আমরাই বুঝি। আমার কথা শুনে আমার কলিজাটায় লাগছিল। আমাকে বললাম, আম্মা আমি নাদিয়াকে কিভাবে আরেকজনের হাতে কিভাবে তুলে দেব? আমি তো ওকে দিয়ে থাকতে পারবো না। ও আমাকে ছেড়ে আর এক বাড়িতে থাকবে মনে হলেই দম আটকে আসছে। না, ওকে আমি আরেকজনের বাড়িতে দিব না। তাহলে কি ওকে বিয়ে দিবি না? দিব, কিন্তু ওর জামাই ঘর জামাই থাকবে। বাসায় এসে নাহিদকেও জানিয়ে দিলাম, শোনো নাদিয়ার জামাই কিন্তু ঘর জামাই থাকবে। নাহিদ ভেবেছিল আমি দুষ্টামি করছি। আমার কথা শুনে বলল, তাহলে তো ওর জামাই ওকে রান্না করে খাওয়াতে হবে। এই কথা বলেই ও জোরে হেসে উঠল। দেখো আমি কিন্তু সিরিয়াস। ও চলে যাবে মনে হলেই আমার মাথা খারাপ হয়ে আসছে। আর তুমি মজা করছো? তবে অবশ্য তুমি তো করবাই। ওর আর সম্পর্ক তুমি কি বুঝবা নাকি? ও মুচকি হেসে বলল, তানহা নাদিয়ার কোনো সিদ্ধান্তে আমি কখনো হস্তক্ষেপ করিনি, করবও না। ও যতটুকু আমার তার চেয়ে অনেক বেশি তোমার। ওকে আমরা খুব ভালো একটা কলেজে ভর্তি করালাম। ওকে নিয়ে আমাদের অনেক বেশি স্বপ্ন ছিল। কিন্তু কথাই আছে না, বেশি আশা করা ঠিক না। যত বেশি আশা করবে তত দ্রুত তা ভেঙে যাবে। আমাদের ক্ষেত্রেও তাই ঘটেছিল। ওকে কলেজে ভর্তি করানোর 3-4 মাস পর্যন্ত ও স্বাভাবিক ছিল। নাহিদের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানের পর থেকে ওর আচরণ কেমন যেন বদলে যেতে শুরু করলো। ও চুপচাপ বসে থাকতো, মাঝে মাঝে একাই হাসতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, নিহালের সাথেও তেমন মেলামেশা করতো না। ওর এই পরিবর্তন আমাদের সবার নজরেই পড়তে লাগলো। নাহিদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। ও বলল, দেখো তুমি ওকে বড় করেছো। আমার চেয়ে তোমার সাথে ও বেশি ফ্রি। আমি সাথে থাকলে ও কিছু নাও বলতে পারে। এর চেয়ে ভালো হবে তুমি ওকে একাই জিজ্ঞেস করো। আমি ওর চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। এর 2 দিন পরে ওকে সুযোগ বুঝে জিজ্ঞাসা করলাম, নাদিয়া কি হয়েছে তোর? তুই এমন বদলে যাচ্ছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? তোর মুখের দিকে আমি তাকাতে পারছি না, না খেয়ে তো অসুস্থ হয়ে যাচ্ছিস। ও মুচকি এসে বলল, ভাবি একটা বিষয় নিয়ে দ্বিধায় ছিলাম। বিষয়টা নিয়ে এগোবো নাকি বাদ দিব দ্বিধাটা এখন আর নেই। আমি আমার উত্তর পেয়ে গেছি। আজ থেকে তুমি আমাকে আবার স্বাভাবিক দেখবে। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েকবার, কিন্তু ও বারবারই উত্তর দিল যে সময় হলে নাকি বলবে। ওর কথাগুলো আমার কাছে কেমন যেন গোলক ধাঁধার মতো লাগছিল। তখনই আমার সন্দেহ হচ্ছিল, নাদিয়া কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো না তো? কথাগুলো আমি আম্মার সাথে বললাম। আম্মা সব শুনে বলল, দেখ ও এখন বড় হয়েছে, আর এই বয়সে প্রেম করাটাই স্বাভাবিক। তুই এত চিন্তা করিস না। নাদিয়া প্রেম করছে সেটা নিয়ে আমার সমস্যা না। সমস্যা হচ্ছে ভালো খারাপ বিবেচনা করার মতো বয়স এখন ওর হয়নি। যদি সেই ছেলে ভালো না হয়, যদি নাদিয়ার কোনো ক্ষতি করে, তাহলে আমি কি করব? উফ, তুই এত চিন্তা বাদ দে তো। ও যদি কারোর সাথে প্রেম করেই থাকে তাহলে তো জানতেই পারবি। ছেলে ভালো না খারাপ তখন তো আমরা বুঝতেই পারবো। আর নাদিয়া তোকে যথেষ্ট মান্য করে, তোর কথার বাইরেও কিছুই করবে না। শুধু খেয়াল রাখ ও কখন কি করে। আমার কথা অনুযায়ী আমি ওর সব বিষয়ে লক্ষ্য করা শুরু করলাম। দেখলাম ও আমার কাছ থেকে কথা লুকাচ্ছে, এমনকি মিথ্যা কথাও বলছে। আমি খুব কষ্ট পেতাম যখন দেখতাম আমাকে ও মিথ্যা কথা বলছে। মনে হতো আমার এত আদরের নাদিয়া আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। ওকে আমি কয়েকদিন জিজ্ঞাসাও করেছি ও কাউকে পছন্দ করে কিনা, কিন্তু ও বরাবরই অস্বীকার করেছে। মাস 3 পর একদিন রাতে নিহাল অনেক রাতে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিল। তাই আবার ঘুম পাড়ানোর জন্য ওকে কোলে নিয়ে ঘরে হাঁটতে লাগলাম। নাদিয়ার রুমের পাশ দিয়ে যখন যাচ্ছি তখন শুনতে পেলাম রুম থেকে কথা বলার আওয়াজ আসছে। এত রাতে কথা বলে কে ওর রুমে? আস্তে করে ওর রুমের দরজা খুলে দেখি ও জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। অনেক রাত হয়েছে, প্লিজ তুমি এখন এখান থেকে যাও। বুঝতে পারলাম বাসার সামনে ওর জন্য কেউ একজন দাঁড়িয়ে আছে। সাথে সাথে আমি অন্য রুমের ব্যালকানিতে গেলাম। আমার ধারণাই ঠিক ছিল। গিয়ে দেখি এক ছেলে ওর জানালার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি একটু জোরে জোরে কথা বলছিল, আর দোতলার বাসা হওয়াতে ছেলেটার কথা আমি শুনতে পাচ্ছিলাম। ছেলেটা বলছিল, তুমি না আসলে আমি যাব না। তোমাকে আমি কাছ থেকে এক নজর দেখেই চলে যাব। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম এটা দেখার জন্য যে ও কতক্ষণ দাঁড়িয়ে থাকে। 4-5 মিনিট পরই দেখি নাদিয়া ওই ছেলের সাথে দেখা করার জন্য নিচে চলে গেছে। আর ওকে দেখা মাত্রই ছেলেটি ওকে জড়িয়ে ধরেছে। নাদিয়া একবার ছাড়াতে চেয়েছিল, কিন্তু ছেলেটি ওকে ছাড়েনি। এসব দেখে আমার মাথা ঘোরাচ্ছিল। নাদিয়া এত দূর এগিয়ে গেছে, অথচ আমি এর কিছুই জানি না। নাদিয়া উপরে তাকাতেই দেখে ফেলে যে আমি উপর থেকে দাঁড়িয়ে সব দেখছি। ও আমাকে দেখে দৌড়ে চলে এলো। আমি ওই ঘরেই দাঁড়িয়েছিলাম। নিজেকে খুব বেশি বুদ্ধিশূন্য লাগছিল।
নাদিয়া রুমে এসে আমার হাত ধরে বলল, ভাবি আমি সরি। আমি ওর হাতটা ছাড়িয়ে বললাম, আমি এখন কোনো কথাই বলতে চাই না, তুই গিয়ে ঘুমা, কাল সকালে কথা হবে। আমি সেই রাতে একটুও ঘুমাতে পারিনি। সারা রাত এ ঘর ও ঘর হেঁটেছি। পরের দিন সকালে আমি ওকে কলেজে যেতে দিইনি, নাহিদকেও সকালে অফিস যেতে দিইনি, কারণ এই বিষয়টার একটা সুরাহা করার খুব দরকার ছিল। মেয়ে আমার রাত 2টায় ঘর থেকে বের হয়ে যায়, আর এক ছেলের ডাকে কথাটা মনে হতে আমার শরীরে কাঁটা দিয়ে উঠছিল। সকালে নাস্তা শেষে নাদিয়াকে আমাদের সামনে বসতে বললাম। নাহিদ জিজ্ঞাসা করছিল, কি হয়েছে, তাড়াতাড়ি বলো, আমার মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। আমি ওকে নাদিয়ার সামনেই গত রাতের কথা বলেছি। সব শুনে তো নাহিদের চোখ কপালে ওঠার উপক্রম। আমরা দুজনেই অনেক বড় ধাক্কা খেয়েছিলাম, তবুও আমরা ওর সাথে কোনো খারাপ ব্যবহারই করিনি। আমরা চেয়েছিলাম ঠান্ডা মাথায় বিষয়টা সামলাতে। আমি নাদিয়াকে জিজ্ঞেস করলাম, ছেলেটার নাম কি? আসাদ। ওকে তুই চিনিস কিভাবে? তৌহিদ ভাইয়ার, নাহিদের চাচাতো ভাই, বন্ধু। তিশা আপুর বিয়েতে পরিচয় হয়েছে। তৌহিদ কি জানে? হ্যাঁ, ওদের ঘরে সবাই জানে, চাচিও জানে। সেদিন যখন ও বলল ওর প্রেমিক তৌহিদের বন্ধু, কথা শুনে আমার আত্মা বের হওয়ার উপক্রম হয়েছিল। কারণ তৌহিদ মোটেও ভালো ছেলে না, ওর বন্ধু না জানি কেমন হবে। তবুও মনটাকে অনেক কষ্টে স্থির করলাম, এই ভেবে যে ছেলেটি ভালো হতেও পারে। নাদিয়ার কাছ থেকে সব খবর নিয়ে জানতে পারলাম ছেলেটা মাস্টার্স করছে, পাশাপাশি ছোটোখাটো জবও করে। ওর বাবা রেলওয়ে ডিপার্টমেন্টের অফিসার ছিলেন। ছোট 2টা ভাই বোন আছে। ছেলে খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নাদিয়াকে নাকি পাগলের মতো ভালোবাসে। নাদিয়ার কথা শুনে ভালোই মনে হলো, তবুও আমার মনের সন্দেহ গেল না। সন্দেহ দূর করার জন্য আমি লোক ঠিক করলাম ওর খবর নেয়ার জন্য। জানতে পারলাম ছেলে আমার বাবার বাসার এলাকাতেই থাকে, এবং সে যা বলেছে তার অর্ধেকই মিথ্যা। ছেলে আসলে মাস্টার্স পাসও না, জবও করে না। এ ছেলে এসএসসি ফেল, প্রতি রাতেই নেশা করে বাড়ি ফেরে। 5 ওয়াক্ত নামাজ তাক দূরের কথা, সে কোনোদিন মসজিদে পা রাখেনি। রাস্তায় মেয়েদের আজে বাজে কথা বলা আর বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে ছেড়ে দেওয়াটা তার নেশা। প্রতি 6 মাস পর পর নতুন কোনো মেয়েকে তার শিকার বানায়। এসব কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। তবুও আর ভালো করে সত্যতা জানার জন্য আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম। সে ওই একই কথা বলল। কী করব, আমি দিশেহারা হয়ে যাচ্ছিলাম। ছুটে গেলাম আমার চাচি শাশুড়ির বাসায়। ওনাকে ঘরে ঢুকে জিজ্ঞেস করলাম, নাদিয়া আসাদের সাথে প্রেম করে, সেটা কি আপনি জানেন? উনি এক ভুবন ভোলানো হাসি দিয়ে বললেন, হরে মা, আমি তো নাদিয়ার মায়ের মতোই। মাত্র সন্তানের মুখটা দেখলেই বোঝা যায় সন্তান কী চায়। আসাদ যে একটা বেকার ছেলে, মদ খায়, বিভিন্ন মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, অশিক্ষিত, এগুলো জানার পরেও আপনি এসব কিভাবে সায় দিলেন? আরে ধুর বেয়াক্কেল মাইয়া, পোলা মানুষ তো এই বয়সে এসব করব, বিয়ার পর সব ঠিক হইয়া যাইব। আর পোলা বেকার হয়েছে তো কি হয়েছে, আমার দেবর তো আর নাহিদ নাদিয়ার জন্য কম রাইখা যায় নাই। ওইখান থেকে ওই পোলারে দিবি, ব্যবসা বাণিজ্য কইরা খাইব। ওনার কথা শুনে ইচ্ছা হচ্ছিল ওনাকে আমি উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেই। ওনাকে খুব জোরে চিৎকার করে বললাম, আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন এসব? আপনার কি ধারণা আপনি আমাকে উল্টো পাল্টা বোঝাবেন আর আমি আপনার কথা মেনে নেব? আমি ওকে ওই অসভ্য ছেলের হাতে তুলে দেব? কখনোই না। ওই মাইয়া নাদিয়ারে বিয়া দেওয়ার তুমি কেডা? আমি ওর বড় চাচি। বড় চাচি মায়ের চেয়েও বেশি। আমাগো মাইয়া আমার পছন্দে আমি মেয়ে বিয়া দিমু, আর এই পোলার লগেই দিমু। এই ব্যাপারে তুমি নাক গলাইবা না। আমি আমার মেয়ের ব্যাপারে 100 বার নাক গলাবো, বরং আপনি গলাতে আসবেন না। আপনি শুধুমাত্র ওর নাম মাত্র চাচি। আজ পর্যন্ত আপনি ওর প্রতি কোনো দায়িত্বই পালন করেননি। ছোট থেকে আমি ওকে বুকে আগলে বড় করেছি, আমি ওর মা। সব ডিসিশন আমি নিব, অন্য কারো কোনো অধিকার নাই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার, এমনকি নাহিদেরও না। ওরে আল্লাহরে, তা ম্যাডাম আপনি কবে থেকে ওর মা হইলেন? যেদিন থেকে ওর মা আমাকে ওর মা হওয়ার অধিকার দিয়ে গেছে। এটা বলেই আমি বের হয়ে গেলাম। আমার বুক ফেটে কান্না পাচ্ছিল, এই ভেবে যে আমি কেন ওর প্রতি আরেকটু ভালোভাবে লক্ষ্য রাখিনি। আমার মাথায় কেন আসেনি যে মেয়েটার বয়সটাই খারাপ, ও যে কোনো মুহূর্তে যে কোনো ভুল পথে পা বাড়াতে পারে। বাসায় এসে ইচ্ছে মতো কতক্ষণ চিৎকার করে কাঁদলাম। বড় আপাকে ফোন দিয়ে সব বললাম। আপা বলল, যা হওয়ার তা হয়ে গেছে, শুধু শুধু নিজেকে দোষারোপ করিস না, কান্নাকাটি থামা, নিজে আগে স্বাভাবিক হ।
এখন মূল চিন্তার বিষয় হচ্ছে নাদিয়াকে কিভাবে ওই রাস্তা থেকে ফেরাবি। তুই যা বলছিস ও তো মনে হচ্ছে ওই ছেলের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। ওকে ফেরানো একটু কষ্ট হবে। একদম মাথা গরম করবি না, একদম মাথা ঠান্ডা করে কাজ কর, যাতে নাদিয়া ভেঙে না পড়ে। বুঝিস তো ও এখন খুবই ইমোশনাল। তুই রাগের মাথায় তুই কোনো কথা বলবি, পরে যদি মেয়েটা সুসাইড অ্যাটেম্প্ট নেয় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। নাহিদকে ছেলের ক্যারেক্টার সম্পর্কে জানিয়েছিস? না, এখনও জানায়নি। নাহিদ বাসায় আসলেই ওকে এসব খুলে বলবো, কারণ বিষয়টা সিরিয়াস হয়ে যাচ্ছে। আর তোকে আমি আবারও বলছি, স্বাভাবিক হ। নাদিয়াকে কিভাবে ঠিক পথে আনবি সেদিকে খেয়াল দে। আর শোন, নাদিয়া তোকে অনেক বেশি ভালোবাসে। ওই ছেলের জন্য ও তোকে কখনোই ছেড়ে যাবে না। তোর ভালোবাসাটাই ওর কাছে অনেক বড়। বড় আপার কথা শুনে কিছুটা স্বস্তি পাচ্ছিলাম। নিজেকে মনে মনে শক্ত করলাম যে আমার ভেঙে পড়লে চলবে না। আমার মেয়েকে অন্ধকার পথ থেকে বের আমাকেই করতে হবে। রাতে নাহিদকে সব বললাম। ও বলছিল মেয়েকে দূরে পাঠিয়ে দিতে, কিন্তু আমি না করে দিলাম। বললাম আমি ওকে অন্য কারো ভরসায় দিব না। আমার নাদিয়া এখানেই থাকবে, আমার চোখের সামনে। আমি ওকে দেখে রাখবো। আর ওকে আমি সব বুঝিয়ে বললে ও নিশ্চয়ই আমার কথা রাখবে। চলো নাদিয়ার সাথে কথা বলবো। আমরা দুজনই নাদিয়ার রুমে গেলাম। আমি কথা শুরু করলাম। নাদিয়া, আশাদ তোকে যা বলেছে তা কতটুকু সত্যি তা কি তুই কখনো যাচাই করেছিস যে কথাগুলো কতটুকু সত্য? না ভাবি, যাচাই কেন করব? ও আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ও আমাকে মিথ্যা বলার প্রশ্নই আসে না। নাদিয়া, আশাদ তোকে কখনোই ভালোবাসেনি। ও একটা মিথ্যুক, নেশা করে, এসএসসি ফেল, কোনো জব করে না, রাস্তার মেয়েদের অশালীন মন্তব্য করে, বিভিন্ন মেয়ের সাথে ওর শারীরিক সম্পর্ক। কিছুদিন পর ও তোর সাথেও এসব করবে। নাদিয়া আমার হাত চেপে ধরে বলল, ভাবি, এসব তুমি ভুল শুনেছ। ও কখনোই এসব করতে পারে না। ও আমাকে খুব ভালোবাসে। তুমি জানো আমি প্রথমে সম্পর্কে জড়াতে চাইনি। তখন ও খুব কান্নাকাটি করতো ফোনে। এরপর একদিন ও হাতে রক কেটে ফেলে। সেদিন আমার কাছে মনে হলো আমি ওকে এই কাজ করতে বাধ্য করেছি। আমি যদি ওকে ফিরিয়ে দেই তাহলে আমি ওর মতো ভালোবাসা আর কোনো দিন খুঁজেই পাবো না। ওর মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুমি বলো ভাবি, ও যদি আমাকে নিজের চেয়ে বেশি ভালো নাই বাসতো তাহলে তো আর রক কাটতে পারতো না। ও রক কেটেছে এটা তোকে কে বলেছে? তৌহিদ ভাইয়া বলেছে। তুই ওর হাতে কি কোনো দাগ দেখেছিস? না ভাবি, ও নাকি কাটা জায়গায় কি একটা ক্রিম লাগিয়েছে, তাই দাগটা মুছে গেছে। নাদিয়া, তুই কেন বুঝতে পারছিস না? ও এটাও মিথ্যা কথাই বলেছে। ওর রক টক কিছুই কাটেনি। ভাবি, ওর কান্না তো আমি শুনেছি, দেখেছি। চোখের পানি কিভাবে মিথ্যা হয়? ও যদি ভালো না বাসতো তাহলে তো আর কান্না করতে পারতো না। আমি আর নাহিদ ওর কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম। নাদিয়ার মতো এত বিচক্ষণ একটা মেয়ে এত বোকা হলো কবে থেকে? দেয়ালে নিজের মাথা নিজেরই ঠুকতে ইচ্ছা হচ্ছিল। তবু মাথা ঠান্ডা রেখে ওকে অনেকক্ষণ বোঝালাম, কিন্তু ও কিছুই বুঝলো না। তবুও আমরা দুজনেই ওকে প্রতিদিনই ভালোভাবে বোঝাতাম, আরও বসে বসে কাঁদতো। এভাবে মাস 5 চলে গেল। নাদিয়ার মাঝে কোনো পরিবর্তনই আসলো না। তবুও আমি হাল ছাড়িনি। আমার দৃঢ় বিশ্বাস ছিল ও একদিন ফিরে আসবেই। একদিন ওর কলেজের হেডমিস্ট্রেস ফোন দিয়ে বলল আমাকে ওনার সাথে এখনই দেখা করতে। আমিও সাথে সাথে বের হয়ে গেলাম। যাওয়ার পর উনি বললেন, নাদিয়া ইদানিং কলেজে রেগুলার আসে না, প্রতি সপ্তাহেই 1-2 দিন মিস করছে। কোনো সমস্যা হচ্ছে বাসায়? ওনার এই কথা শুনে আমি বুঝে ফেললাম নাদিয়া কলেজের কথা বলে আশাদের সাথে দেখা করতে চায়। আমি ওনাকে মিথ্যা কথা বললাম, ম্যাম আসলে ও একটু অসুস্থ তো, তাই ওকে আমিই কলেজে আসতে দেই না। দেখুন ওর ফার্স্ট ইয়ারের রেজাল্ট কোনো মতে টেনে টুনে পাশ করেছে। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? ওর রেজাল্ট দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সেদিন আমার ধৈর্যের সব বাঁধ ভেঙে গেল। রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। ওকে আমি এত ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, তবুও নাদিয়া আমার কথার দামই দিচ্ছে না। ওর সাহস কত বড়! ও ওই ছেলের সাথে প্রতি সপ্তাহে ঘুরতে যায়, তা আবার কলেজ ফাঁকি দিয়ে। তার মানে আজও ও আশাদের সাথে বের হয়েছে। ওর বাসায় ফেরার অপেক্ষা করছিলাম। কলেজ ছুটি হওয়ার পর যে সময় ও বাসায় প্রতিদিন পৌঁছায় ঠিক সেই সময়ই বাসায় আসলো। আমি ওকে বললাম, বাহ, মেয়ে তো ভালোই নাটক শিখেছে।
একদম সময় মতো বাসায় চলে আসলো যাতে আমি সন্দেহই না করতে পারি। কিসের নাটক ভাবি? তুই কলেজ ফাঁকি দিয়ে প্রতি সপ্তাহে আসাদের সাথে ঘুরতে বের হোস? কখনোই না ভাবি, এসব মিথ্যা কথা। খবরদার নাদিয়া, আর একটা মিথ্যা কথা বলবি না। তোর হেডমিস্ট্রেস আমাকে সব বলেছে। একটা রাস্তার বাজে ছেলের জন্য আমাকে মিথ্যা বলছিস? ওই ছেলের মিথ্যা নাটক আমার ভালোবাসার চেয়ে তোর কাছে বড় হয়ে গেল, তাই না? এতদিন তোকে ঠান্ডা মাথায় বুঝিয়েছি, কিন্তু আর না। তোর প্রতি শক্ত না হলে তুই ঠিক হবে না। আমি ওর মোবাইল ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। ওর সাথে কলেজে আমি যাওয়া আসা করছিলাম। আমাদের ফোনে আসা যে কোনো কল রিসিভ করা ওর নিষেধ ছিল। আসাদের সাথে যোগাযোগের সব রাস্তায় আমি বন্ধ করে দিলাম, কিন্তু ওর মন থেকে আসাদকে বের করতে পারলাম না। ও বলতে গেলে 24 ঘন্টায় কাঁদতো ওই ছেলের জন্য, ঘুমাতো না, এক ঘরে সারাদিন বসে থাকতো, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। এইভাবে এক সপ্তাহ যাওয়ার পর ও অসুস্থ হয়ে যাচ্ছিল। ওর কলেজ কোচিং সব বন্ধ হয়ে গিয়েছিল। আমরা সবাই ওকে বুঝালাম, কিন্তু ওর ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, আমি আসাদকে ছাড়া বাঁচব না। 15-16 দিন হয়ে গেল, নাদিয়ার মাঝে কোনো চেঞ্জ দেখতে পেলাম না, বরং ও আরও অসুস্থ হয়ে যাচ্ছিল। মনে মনে ভাবলাম, না, এভাবে আর হচ্ছে না। আমি আমার মেয়েকে তো আর চোখের সামনে মরতে দেখতে পারি না, কিছু একটা করতেই হবে। আরও 15 দিন যাওয়ার পর আমার ফোনে একটা মেসেজ আসলো। ডান আপু। মেসেজটা পাওয়ার পরে কিছুটা স্বস্তি পাচ্ছিলাম। তবে এতদিনে নাদিয়ার পাগল হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওকে দেখলেই আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতো, কিন্তু আমি তা করিনি, কারণ আমি চাচ্ছিলাম না যে ও বুঝুক আমি কষ্ট পাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি। মেসেজটা যেদিন আসলো সেদিন দুপুরেই আমি ওর হাতে ওর মোবাইলটা তুলে দিলাম আর বললাম, দেখ নাদিয়া, তুই আমার চোখের সামনে একটু একটু করে মারা যাবি, তা আমি সহ্য করতে পারবো না। এই নে তোর ফোন, তুই যাকে পছন্দ করেছিস তার হাতেই তোকে তুলে দেব। তবুও তুই স্বাভাবিক হ, তুই যেভাবে চাচ্ছিস সেভাবেই হবে। তুই ভালো থাকলেই আমরা ভালো থাকবো। নাদিয়া আমাকে খুশিতে জড়িয়ে ধরেছিল। ওই 1 মাসে ও আমাকে একবারের জন্য জড়িয়ে ধরেনি, অথচ সেদিন আশাদের ব্যাপারটা সায় দিয়েছি, তাই ও আমাকে জড়িয়ে ধরেছিল। আম্মাকে ফোনে সব বললাম। আম্মা বলল, আচ্ছা, আমি বুঝতে পারছি না ওই ছেলে এমন কি করেছে যে তোর ভালোবাসাটা নাদিয়ার চোখে পড়ছে না। আম্মাও নাটক করছে আর আমি সত্যিকারের ভালোবেসেছি। নাটক চোখে দেখা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসার পরিমাণটুকু কখনোই চোখে দেখা যায় না। এই জন্য নাদিয়া ওরটা দেখতে পাচ্ছে, আমারটা না। যাই হোক মা, বুঝে শুনে কাজ করিস। মেয়েটা এখনও ছোট, ওর যেন কোনো ক্ষতি না হয়। আম্মার সাথে কথা বলে নাদিয়ার রুমে গিয়ে দেখি নাদিয়া কাঁদছিল। কিরে, মোবাইল তো তোকে দিয়েই দিলাম, এখনও কাঁদছিস কেন? ভাবি, আসাদকে সেই দুপুর থেকে কল করছি, ও বারবার ফোন কেটে দিচ্ছে। একটু আগে মেসেজ দিয়েছে আমি যেন ওকে আর ফোন না দেই। কি বলিস এসব? ও এখন এমন করছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না ভাবি। আচ্ছা, তুই এখন কান্না বন্ধ কর, কাল সকালে ওর সাথে দেখা করে জেনে নিস কি হয়েছে। এখন শান্ত হ, খেতে যাবি, চল। খেয়ে ঘুমিয়ে পড়বি, কালকে একদম খুব সকালে ওর সাথে দেখা করিস। পরের দিন সকালেই নাদিয়া আসাদের সাথে দেখা করতে গেল। আমি অপেক্ষা করছিলাম কখন নাদিয়া আসবে। ও দুপুর 12টার পর ফেরত আসছিল। ও খুবই কাঁদছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? আসাদ কি বলেছে তোকে? ও বলেছে আমার সাথে আর সম্পর্ক রাখবে না। কেন? ও নাকি নতুন গার্লফ্রেন্ড পেয়েছে। আমি প্রথমে বিশ্বাসই করিনি। এরপর ও ওর গার্লফ্রেন্ডকে আমার সামনে এনেছে। ওই মেয়ে অনেক অপমান করেছে আমাকে, বলেছে আমি নাকি আসাদকে বিরক্ত করছি, ওদের রিলেশনে আমি ঝামেলা তৈরি করছি। তুই এসব চিন্তা করিস না, তুই এতদিন ওর সাথে যোগাযোগ করিসনি, তাই ও বোধ হয় তোর সাথে রাগ করে এমন করেছে। আমি বিকালে ওর বাসায় যেয়ে ওর সাথে কথা বলবো, ওকে বোঝাবো আমি। আমার কথা শুনে ও কিছুটা শান্ত হলো। বিকালে আমি আর নাদিয়া আসাদের বাসায় গেলাম। ওর বাসায় গিয়ে দেখলাম মেন ডোরটা একটু খোলা। আমরা ভেতরে ঢুকে কাউকে খুঁজে পেলাম না। হঠাৎ কর্নারের একটা রুম থেকে মেয়ের হাসির আওয়াজ পেলাম। আমরা দুজনই রুমের দিকে গেলাম। দরজার পর্দা সরিয়ে দেখি আশাদ একটা মেয়ের সাথে খুবই অপ্রীতিকর অবস্থায় আছে। নাদিয়া ওদের দেখে সাথে সাথেই বসে পড়ল। আশাদের দিকে ও এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি খুব বুঝতে পারছিলাম মেয়ের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। আমি ওকে ধরে উঠালাম, বললাম, চল এখান থেকে। ওর কাছ থেকে এর চেয়ে বেশি ভালো কিছু আশাও করা যায় না। আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম। ও বলল, তুমি যাও ভাবি, আমার ওর সাথে কিছু কথা আছে, আমি একটু পর আসবো। আমি ঘর থেকে বের হলাম।
কিন্তু ঘরের বাইরে দরজার কাছে দাঁড়িয়েছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম নাদিয়া কি করে। ও আশাদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে বলে উঠল, আমি যে প্রেগনেন্ট তা কি ভুলে গেছো? তুমি যদি এখন আমাকে ফিরিয়ে দাও তাহলে বাচ্চাটার পরিচয় কি হবে? আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি রুমে ঢুকে ওকে জিজ্ঞেস করলাম, যা বলছিস তা কি সত্যি? হ্যাঁ ভাবি। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি সাথে সাথেই ওকে চড় মারলাম। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। প্রায় 10 মিনিটের মতো চুপচাপ বসেছিলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। সেখান থেকে উঠে আমি নাদিয়াকে নিয়ে চলে আসলাম। আম্মাকে বাসায় ফোন করে নিয়ে আসলাম। বাসায় আসার পর সব ঘটনা বললাম। আম্মা বলল, এই বাচ্চা তো অ্যাবর্শন করাতে হবে, আর খুব জলদি করতে হবে। লোকে জানলে মান সম্মান তো কিছুই থাকবে না। যা করার আজকের মধ্যেই কর। নাদিয়া খুব করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, বাচ্চাটাকে আমাদের মেরে ফেলতে হবে? ওকে আমি খুন করব কিভাবে? আমি যে কত বড় দ্বিধায় পড়ে আছি কাউকে বোঝাতে পারছি না। আমি আমার রুমে গিয়ে গেট লাগিয়ে দিলাম। আমাকে একাই এর সমাধান বের করতে হবে। নাদিয়া আর আম্মা এক এক সময় এক এক কথা বলে আমাকে কনফিউজ করে ফেলছিল। তাই ওখান থেকে এসে পড়েছি। একদিকে আমাদের মান সম্মান, অন্যদিকে একটা নিষ্পাপ বাচ্চা। আমার দুটা জিনিসই মাথায় রেখে কাজ করতে হবে। 10 মিনিটের মধ্যেই যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিলাম। বড় আপাকে ফোন দিয়ে বললাম, আপা, তোর খুলনার বাড়িটাতে আমাকে 8-9 মাসের মতো থাকতে দিতে পারবি? হ্যাঁ পারবো। কিন্তু এতদিন তুই সেখানে কেন থাকবি? আম্মার কাছ থেকে জেনে নিস। আপার সাথে কথা শেষ করে নাদিয়াকে রুমে গিয়ে ওকে বললাম, আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে তুই এখন ফোন দিবি, দিয়ে বলবি ভাবি প্রেগনেন্ট। আমি দ্বিতীয়বারের মতো ফুপু হতে যাচ্ছি। আর অবশ্যই তোর কথায় ওই এক্সাইটমেন্ট প্রকাশ করবি, যেমনটা তুই নিহালের সময় করেছিলি। আম্মা নাদিয়া দুজনেই বলে উঠল, মানে কি এসবের? আমি বললাম, আমি চাই বাচ্চাটা পৃথিবীতে আসুক। ওর মা বাবার ভুলের শাস্তি ও কেন পাবে? তুই বুঝতে পারছিস মানুষ জানলে কি হবে? মানুষ জানতে পারলে তো কিছু করবে। মানুষ যাতে না বোঝে এই জন্যই সবাইকে জানাতে বলছি আমি প্রেগনেন্ট। তোর কি ধারণা নাদিয়াকে দেখে কেউ বুঝবে না? নাদিয়াকে কেউ দেখবেই না। আমি ওকে নিয়ে আজই খুলনা চলে যাব। একবারে ডেলিভারির পর আসবো। তোর কি ধারণা এগুলো করা খুব সহজ হবে? আমি জানি সহজ হবে না, কিন্তু একটা বাচ্চাকে খুন করার চেয়ে এটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছে। কোনো টেনশন করো না আম্মা, আমি আমার মেয়ের দিকটাও দেখব, আর আমাদের সম্মানও। যেভাবেই হোক সামলে নিব। আর নাদিয়া, তুই সবাইকে ফোনে এখনই জানিয়ে দে। আমি ততক্ষণে যা গোছগাছ করার দরকার করি। এতক্ষণ মেয়েটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো আর বলল, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার কোনো মূল্যই দেইনি, অথচ তুমি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য এত কিছু করছো। এত কিছুর পরেও তুমি এখনও আমাকে আগলে রেখেছো। তুমি মাফ করে দাও প্লিজ। ওদিকে আম্মা আমার মাথায় বুলাচ্ছেন। ওনার চোখে পানি ছলছল করছিল ঠিকই, কিন্তু চোখ দুটোতে আমি খুশি দেখতে পাচ্ছিলাম। আমি ব্যাগ গোছাচ্ছি এমন সময় নাহিদ এলো। ওকে সব বুঝিয়ে বললাম। ও কোনো মতে রাজি হচ্ছিল না। বহু কষ্টে আমি ওকে রাজি করালাম। ও আমার হাত ধরে কেঁদেই দিল, বলল, আম্মু বুঝে শুনেই তোমার হাতে ওকে দিয়ে গেছে। আমার হাতে দিলে হয়তো বা আমি ওকে ঘর থেকে বের করে দিতাম বা ওর অ্যাবর্শন করাতাম, কিন্তু তুমি এর কিছুই করনি। ও এত কিছু করার পরেও তুমি ওর আর বাচ্চার কথাই ভাবছো। আম্মুও বোধ হয় ওর জন্য এত কিছু করতো না। আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো। নাহিদ, ওকে আমার মেয়ের মতো বড় করেছি, তাই ওর জন্য এত কিছু করি। যদি শুধু ননদ ভাবতাম তাহলে কখনোই এত কিছু করতাম না। আসলে ওর সাথে আমার সম্পর্কটা কি তা তুমি বুঝতেই পারোনি। যদি বুঝতে পারতে তাহলে আর ঋণী থাকার কথা বলতে না। রাত 11:30টার দিকে আমি নিহাল আর নাদিয়াকে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলাম। আসার আগে নাহিদ আর আম্মা দুজনই আমাকে বলল, তুমি চিন্তা করো না, এখানে যদি কেউ তোমাদের কথা কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা সামলে নেব। রাত 12:30 বাজে। নাদিয়া আমার ডান কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে আর নিহাল বাম পাশে কোলে বসে ঘুমোচ্ছে। ভাবছি নাদিয়ার সাথে আমার করা নাটকটির কথা। হ্যাঁ, আমি ওর সাথে নাটকটা করেছি সেদিন। যে মেয়েটার সাথে আসাদকে আমরা দেখেছিলাম, সে মেয়েটাকে আমি টাকা দিয়ে আসাদের কাছে পাঠিয়েছিলাম। আসাদের সাথে ওই মেয়ের প্রেম, নাদিয়াকে অপমান, দরজা খোলা রাখা, ওদের অপ্রীতিকর অবস্থায় দেখা, সবই আমার প্ল্যান ছিল। আমি চাচ্ছিলাম নাদিয়া ওর আসল চেহারা দেখুক।
তাই সেদিন ওই মেয়ের মেসেজটা পাওয়ার পর ওর হাতে আমি ফোনটা ফেরত দিয়েছিলাম। এসব ভাবতে ভাবতে আমার মোবাইলে ফোন এলো। রিসিভ করে শুনলাম, আপা কাম শেষ, এক্কেরে কোমর থেকে নিচ পর্যন্ত গুঁড়া কইরা দিছি। আমি ফোনটা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হ্যাঁ, আমি আসাদকে চিরতরে পঙ্গু বানিয়েছি। অনেক মেয়ের সর্বনাশ করেছে ওর জন্য অনেক বাচ্চা দুনিয়ার মুখ দেখার আগেই খুন হয়েছে। এটা ওর প্রাপ্য ছিল। এখন আর কারো সর্বনাশ থাক দূরের কথা, উঠে বসতেই পারবে না। নাদিয়া আমাকে জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছে ভাবি? মায়ের সব কথা জানতে নেই, তুই ঘুমা। আসলেই মাদের অনেক জানতে নেই, সন্তানরা মাদের অনেক কিছু জানেও না। মায়েরা সন্তানের মঙ্গলের জন্য দুনিয়ার সবার সাথে মিথ্যা নাটকও করে, আবার সন্তানের অমঙ্গলকারীদের উপযুক্ত শাস্তিও দিতে জানে। মায়েরা সব কিছুতেই সন্তানদের স্বার্থ খোঁজে। আমিও তাই করেছি, কারণ আমিও আমার ননদের মা। ওর মা আমাকে ওর মা হওয়ার অধিকার দিয়ে গেছে। আমি ওর স্বার্থের জন্য সব করতে পারি। সব গাড়ি খুব দ্রুত এগোচ্ছে, আর আমিও প্রস্তুতি নিচ্ছি পৃথিবীর সবার সামনে অন্য আরেক নতুন নাটক করার জন্য। তবে এই নাটকটা আমার তৃতীয় সন্তানের জন্য, আমার নাদিয়ার সন্তানের জন্য। বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।